This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একজন ব্যর্থ রাজনীতিবিদ আমাদের ভারতবর্ষের, তার সম্বন্ধে একটু আলোচনা করব। স্বাধীনতার পর থেকে কিছু ক্ষেত্রে যদি বলা যায়, মানে তখন ব্রিটিশ শাসিত ভারতবর্ষ ছিল, তখন তারা সংগ্রাম করেছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাদের কিছু বংশ পরস্পরায় যে সংগ্রাম করেছিল, সেক্ষেত্রে ভারত স্বাধীনতা পেয়েছিল। কিন্তু তারপরে ভারত স্বাধীনতার পাওয়ার পর থেকে কিন্তু সেই স্বাধীনতার সময়ও আমাদের যে প্রাণপ্রিয় বা রেভলিউশনারি মেরিটোরিয়াস হিরো, অর্থাৎ দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন দেশের জন্য, ভারতবর্ষের জন্য, যিনি না থাকলে এই দেশ স্বাধীন হতেও না। যার অনুপ্রেরণায়, যার প্রচেষ্টায় তিনি নিজের জীবনটাকে সারা জীবন উৎসর্গিত করেছিল দেশ মাতার জন্য, ভারত মাতার জন্য। এবং তার সহযোদ্ধারা যারা ছিল, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, এরা যারা, অর্থাৎ দেশপ্রেমী যারা ছিল, কাজী নজরুল ইসলাম এবং আরো অনেকে যারা দেশের জন্য জীবনটাকে উৎসর্গ করেছিলেন, আমাদের যে সমস্ত দেশপ্রেমীরা, তাদের ক্ষেত্রে তাদের যে অবদান, সেটা তো আমরা ভুলতে পারবো না। সঙ্গে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, সেক্ষেত্রে আমাদের তখনকার কিছু ভুল ছিল, যে ভুলের ফলে কিন্তু আজকে দ্বিজাতি তথ্য থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা জানো সকলে। আমরা পাকিস্তান আলাদা একটা রাজ্য, মানে দেশ তৈরি হয়েছিল। বাংলাদেশ আমাদের ভারতবর্ষের পেটের মধ্যে ফোড়ার মতো তৈরি হয়েছে। তেমনি নেপাল, ভুটান, এগুলো সব আলাদা আলাদা বিচ্ছিন্ন হয়ে যায়, যেগুলো আমাদের একদম বর্ডার সংলগ্ন ছোট ছোট দেশ, যে দেশগুলোকে বর্তমানে চায়না বিভিন্ন রকমের ভাবে প্রভোকেশন করছে বা প্রভোক করছে ভারতের বিরুদ্ধে। তাদেরকে কিছু ঋণ দিয়ে এই সমস্ত ছোট ছোট দেশগুলোকে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে এবং ভারতকে ধ্বংস করার চেষ্টা করছে চায়না এবং আমেরিকা। বিশেষ করে চায়না অনেক রকম চাল চালাচ্ছে। তোমরা জানো, চায়নার একটা নীতি হচ্ছে গরিব দেশগুলোকে বিশাল পরিমাণে, অর্থাৎ ঋণ দিয়ে থাকে, এবং সেই দেশে যখন ঋণে জর্জরিত হয়ে যায়, চায়না ঋণ শোধ করতে পারে না, এমন ভাবে চাল চালে, এবং ধর্মটাকে নিয়ে এরা বেশি খেলে চায়না সেই দেশে, মানে এমন ভাবে। তারপরে কি করে, সেই দেশের যে ছোট দেশগুলোকে ঋণ দিয়েছে, সেই ছোট দেশগুলোর বিভিন্ন রকমের দ্বীপ থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রাকৃতিক সম্পদ সমস্ত কিছু দখল করে নেয় চায়না। এইভাবে দখল করতে করতে সেই দেশগুলোর মধ্যে সেনা ছাউনি গঠন করে, মানে গঠন করার পর সেখানে চায়না সে দেশে আধিপত্য বজায় রাখে। বন্ধুরা, যেমন বাংলাদেশের কক্সবাজারে কিন্তু চায়না অলরেডি আধিপত্য বজাচ্ছে। এখন তোমার মানে কি বলবো আর কি, সেন্ট মার্টিন দ্বীপ যেটা রয়েছে, সেই দ্বীপও কিন্তু টোটালি পুরো ঢুকে যাচ্ছে চায়না। অন্যদিকে চায়না না, আমেরিকা ঢুকেছে সেখানে। আবার অন্যদিকে পাকিস্তানের ইকোনমিক্যাল করিডোরের নামে টোটাল সেখানে ঘাঁটি গেড়ে বসেছে। এই হচ্ছে কি ব্যাপার। তো এই যে হচ্ছে, মানে আভ্যন্তরীণ দেশের যে সমস্ত ভূমিকাগুলো রয়েছে, ছোট ছোট দেশগুলো, সেগুলো তখন গঠন হয়েছে, যার জন্য আজকে আমাদের ভারতবর্ষে এই স্বাধীনতার পর থেকে যারা আমরা স্বাধীন নই, সবসময় আমাদের এই পাকিস্তানের সঙ্গে, আমরা ভারতবর্ষ কোনোদিন কোনো দেশের সঙ্গে যুদ্ধ বা লড়াই করে না, কিন্তু এই পাকিস্তান নামক দেশটিকে, যেটাকে চায়না এবং আমেরিকা পরিচালনা করছে, সেই দেশ দুটো দেশ ভারতবর্ষে মানে শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে ভারতের ইকোনমিকে ধ্বংস করার জন্য। ভারতে বিভিন্ন রকমেরও, মানে জাতিগত বিভিন্ন রকমের দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে ভারতকে উচ্ছৃঙ্খল করার চেষ্টা করছে। যদি আমরা 142 কোটি ভারতবাসী একত্রে রয়েছে এবং থাকবো, এবং কখনো আমাদের ভারত মাতার ক্ষতি হতে দেবো না, এটা আমাদের কমিটমেন্ট। তো যাই হোক বন্ধুরা, আজকে যে একজন ব্যর্থ রাজনীতিবিদ, সেই সময়ের অর্থাৎ থেকে, যখন কংগ্রেস পিরিয়ড থেকে ইন্দিরা গান্ধী যথাযথ ভূমিকা পালন করেছিলেন, বাঘিনীর মতো ভূমিকা পালন করেছিলেন, অগ্নিকন্যার মতো ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে, যদিও বাংলাদেশ এটা ভুলে গেছে ইন্দিরা গান্ধীর অবদান সমস্ত কিছু। তারা জাতির পিতাকে ভুলে যায়, শেখ মুজিবুর রহমানকে ভুলে যায়, তাহলে কি এটা জাতি? এটা বাংলাদেশের মানুষ যারা রয়েছে, তারা মানুষের মধ্যেই পড়ছে না এখন বর্তমানে। তো যাই হোক বন্ধুরা, এবার কেন আমি এই কংগ্রেসের পিরিয়ড যখন চলে যায়, মানে জওহরলাল নেহরু প্রথম স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তারপর একে একে অনেকে আছে, শ্রীমতী ইন্দিরা গান্ধী হয়েছেন, তার অবদান অনস্বীকার্য আমাদের দেশের জন্য।
হ্যাঁ, ভালোই চলছিল। তারপর লাস্ট যখন কংগ্রেসের পিরিয়ড আছে, ডক্টর মনমোহন সিং খুবই ভালো লেখে, একদম এর মতো জেন্টেল এবং একজন ইকোনমিক্স ছিলেন, ভদ্রলোক, ভদ্র মানুষ, এবং দেশের একজন রত্ন ছিলেন ডক্টর মনমোহন সিং। তো সে সময় ভালো মোটামুটি চলছিল, কিন্তু মনমোহন সিংকে সেরকম একটা কাজ করতে দিত না তার অনুযায়ী। সোনিয়া গান্ধী চলেছিলেন, কিন্তু বর্তমানে সোনিয়াজির বয়স হয়ে গেছেন, তিনি আর এখন আমাদের বর্তমান দেশ চালানোর মতো মানে তার পরিস্থিতিও নয়। একটা বয়সের সঙ্গে সমস্ত কিছু কিছু মানে পরিবর্তন হয়। কিন্তু তার পুত্র যিনি রয়েছেন, তিনি কিন্তু টোটালি পুরো চাইছেন একটা দেশের পরবর্তীকালে প্রধানমন্ত্রী হতে। এটা তার বক্তব্য, এবং তার পার্টিও চায়। সেটা হতেই পারে, গণতান্ত্রিক দেশের নির্বাচন, মানুষ যাকে ভোট দেবে সেই অনুযায়ী, 142 কোটি মানুষ যাকে ভোট দেবে, হ্যাঁ, সেই অনুযায়ী সেই জিতে প্রধানমন্ত্রী হবে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস আলোচনা করতে চাইছি সেটা তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে কি, একটা দেশের যদি আমি কোনো প্রধানমন্ত্রী হতে চাই, তাহলে আমাকে সেই দেশের জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করতে হবে। অর্থাৎ সবসময় ভাবতে হবে যে আমি আজকে সবসময় প্রস্তুত রয়েছি দেশের, অর্থাৎ ভারত মাতা, তার জন্য জীবন আমি সবসময় উৎসর্গিত করব। এবং আমি ওই জায়গাটা পেতে গেলে 142 কোটি মানুষের মনে জায়গা তৈরি করে নিতে হবে, তবেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার রাখা যায় এবং হওয়া যাবে। কিন্তু আমি যদি 142 কোটি ভারতবাসীর মনে আঘাত দিয়ে দিই, তাহলে কিন্তু আমি আজকে যেই স্বপ্নটা দেখছি চোখে, সেটা কোনোদিন পূরণ হবে না বন্ধুরা। কেন বলছি কথাটা, সাম্প্রতিককালে এই যে যে ব্যক্তির কথা আমি বলছি, অর্থাৎ গান্ধী পরিবার থেকে বিলং করে, যিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তিনি এমন এমন কিছু কমেন্টস করছেন, যে কমেন্টস গুলো 142 কোটি মানুষের মধ্যে 1% মানুষও, হয়তো তার কর্মীবৃন্দরা হাততালি দেয়, ঠিক আছে, কিন্তু 1% মানুষও কিন্তু তাকে সাপোর্ট করবে না, এবং সে তার যে স্বপ্ন প্রধানমন্ত্রী হওয়া, সেটা স্বপ্নই থেকে যাবে। কেন বলছি, পার্লামেন্টে তিনি একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা কি বন্ধুরা শোনো, তারপর আমি আসছি। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत। তো বন্ধুরা, তোমরা শুনলে এই বক্তব্যটা, তিনি যে জাতি বা সম্প্রদায়ের নামে কথাগুলো বলছেন, অর্থাৎ ভারতবর্ষে 80% মানুষ কিন্তু সনাতনী ধর্মের লোক বসবাস করে। সেই সনাতনী ধর্মের লোকরা কখনো কোনোদিন হিংসা বিদ্বেষ তো দূরের কথা, তারা একটু উচ্চ স্বরে কথা পর্যন্ত বলে না। এইটা একটা রেওয়াজ, এটা তাদের কৃষ্টি কালচার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এই ধর্মের মানুষদের ক্ষেত্রে। যদি হয়তো তোমরা বলবে যে আমি কারোর হয়ে কথা বলছি না, তোমরা মিলিয়ে দেখবে বিশ্বের যেখানে যেখানে সনাতনীরা রয়েছে, তারা সবসময় নিচু গলায় কথা বলে, মাথা নিচু করে থাকে, কখনো উগ্রতামি থেকে শুরু করে কোনো রকম প্রভাব তাদের মধ্যে নেই। তারা কি করে থাকে, তারা সবসময় চায় যে আমার পরিবারটা কিভাবে চালাতে পারবো, দুটো রুটি রোজের ডাল ভাত কি করে আমি সৎ পথে কামাতে পারবো, সৎ পথে ইনকাম করতে পারবো, সেই হিসাবে তারা কি করে সবসময় চলে। কারোর সঙ্গে বিবাদ, কারোর সঙ্গে ক্ল্যাশ কোনো কিছু করে না। কিন্তু তিনি যে পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাটা বলেছেন, সেইটা 80% ভারতবর্ষ তথা বিশ্বের কোনো সনাতনী ভাই বোনরা কোনোদিন মেনে নেবে না। এই জন্য আমি বলছি যে তার যে স্বপ্ন এবং যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার, সেইটা ক্ষেত্রে তিনি স্বপ্নই দেখে যান। এইবার দ্বিতীয় কথা হচ্ছে কি, অপারেশন সিন্দুর হয়েছে তোমরা জানো সকলে। পাকিস্তান যে বড় একটা দেশটি, নৃশংস এবং মানে কি বলবো নিকৃষ্ট জঘন্য নরকের কীট একটা দেশ, এই পাকিস্তান নামক দেশটি, এই দেশটি টোটাল পুরো ভারতবর্ষে একটা ছায়া যুদ্ধের মধ্য দিয়ে আতঙ্কবাদী বা ভারতবর্ষে ঢুকিয়ে দিয়ে ভারতের নিরীহ ভারতবাসীদেরকে হত্যা করেছে আমাদের জম্মু কাশ্মীরের পহেলগ্রামে। তো সেখানে জন্য আমরা প্রতিঘাত স্বরূপ ভারতবর্ষ অপারেশন সিন্দুর করেছিল। তখন সিন্দুর করার আগে প্রত্যেকটা দলমত নির্বিশেষে সবাই বলেছিল ঠিক আছে, আমরা বর্তমান যে কেন্দ্রীয় সরকার রয়েছে মোদীজি, তার সঙ্গে সবাই রয়েছেন এবং সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাতেই তারা সায় দেবেন। তাহলে এত কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার পর, সর্বদলীয় বৈঠক হওয়ার পর, তবুও আজকে তিনি এমন কিছু কথা বলছেন যেখানে আমাদের শত্রু দেশ পাকিস্তান তার নাম করে বলছে
যে দেশের সব থেকে বড় বিরোধী অপোজিশন লিডার যেন পাকিস্তানের যে মুখের কথাটা তিনি বলে দিচ্ছেন বন্ধুরা। তিনি বলছেন যে নরেন্দ্র সারেন্ডার, এই সমস্ত কথাবার্তা বলছেন। প্রধানমন্ত্রী আমাদের কারোর কাছে কোনোদিন মাথা নোয়াতে পারে কি? এবং সারেন্ডার কেন করবে আমেরিকার তার কথা অনুযায়ী? ডোনাল্ড ট্রাম্প বলে দিল আর আমাদের মোদিজি যুদ্ধ বন্ধ করে দিল, সেটা তো নয়। যুদ্ধ সবসময় গায়ের জোর দেখে এবং অ্যানাউন্স করে যুদ্ধ কখনো হয় না। যুদ্ধ সবসময় সিক্রেটলি হয়। কিছু যুদ্ধ হয়েছে স্নায়ু যুদ্ধের মধ্যে দিয়ে যুদ্ধ চালাতে হয়, শুধুমাত্র অস্ত্র তরোয়াল দিয়ে লড়াই করে যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ এই ব্রেন খাটিয়ে জিততে হয়। অপারেশন সিন্দুর এখনো চলছে, সেটা কিভাবে চলছে না চলছে সেটা আমাদের সেনাবাহিনী নানা রকম পরিকল্পনার মতো দিয়ে সেটা করে থাকে। সেটাকে সেনাবাহিনী এক্সপোজ করবে, মাইক নিয়ে কি বলবো, প্রচার করে বাড়াবে যে আমরা আজকে পাকিস্তানে অমুক জায়গায় অ্যাটাক করতে যাচ্ছি, অমুক ভাবে করবো, তাহলে তো সেক্ষেত্রে তারা অ্যাওয়ারনেস হয়ে যাবে, তাহলে সেটা তো তারাও তো সেক্ষেত্রে আমাদের উপর প্রতিঘাত হানবে। তো যুদ্ধ যখন করতে হয় নানা রকম কৌশলী ভাবে, রাজনৈতিক তো ভাবে যুদ্ধ হবে, অর্থনৈতিকভাবে যুদ্ধ হবে, শারীরিক মানসিক সমস্ত দিক থেকে, সামরিক সমস্ত দিক থেকে যুদ্ধ হবে। সেটা সবসময় সিক্রেটলি ভাবে হয়, সেটা কখনো এক্সপোজ করে হয় না। তো এই যে অপারেশন সিন্দুর নিয়ে তার যে কথাবার্তা বন্ধুরা, তিনি বলছেন নরেন্দ্র সারেন্ডার, সেটাও তোমরা সারেন্ডার, সেটাও তোমরা শুনো বন্ধুরা। इन पर थोड़ा सा दबाव डालो, थोड़ा सा धक्का मारो, डर के भाग जाते हैं ये लोग। जैसे उधर से ट्रंप ने एक इशारा किया, फोन उठाया, कहा मोदी जी। তো বন্ধুরা তোমরা শুনলে তার যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো দেশের 142 কোটি দেশের ভারতবাসীর মনে আঘাত লেগেছে। তাহলে একজন মানুষ কখনো 142 কোটি ভারতবাসীর মনে আঘাত দিয়ে সেই স্বপ্ন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে, সেটা কখনো বাস্তবায়িত হতে পারে না, আর হবেও না। কারণ মানুষ, জনগণ শেষ কথা বলবে। জনগণ ভোটিং সিস্টেম বা ভোটিং পাওয়ার জনগণের কাছে রয়েছে। সেই জনগণ যখন দেখবে একজন দেশ, আমাদের ভারত মাতা, তার পক্ষ কথা না হয়ে অন্যরকম কথাবার্তা বলছে, যেটা দেশের পক্ষে অমঙ্গলজনক এবং দেশের অপমানজনক, সেই ব্যক্তিকে, সেই লিডারকে কখনো মানুষ দেশের নায়ক হিসাবে বা দেশের একজন রাষ্ট্র নায়ক হিসাবে কখনো কোনোদিনও দেখতে চাইবে না বন্ধুরা। তাই জন্য আমি বলছি উনি একজন ব্যর্থ রাজনীতি ছিলেন, থাকবে, রইবেও বা আছেও। তো বন্ধুরা, আমি আশা করব তার মধ্যে সুবুদ্ধির উদয় হবে এবং বর্তমানে যে সমস্ত কথাবার্তাগুলো রয়েছে সেগুলো কখনো দেশবাসী মেনে নিচ্ছে না এবং মেনে নেবেও না, নেওয়ার কথাও নয় বন্ধুরা। তো আশা করছি ভিডিওটা তোমাদের সকলে ভালো লেগেছে এবং ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।